হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদের প্রথম টেক্সট পড়াচ্ছি। এটা প্রথম অধ্যায়। তোমরা জানো প্রথম অধ্যায়ে আলোচনা হচ্ছে। প্রথম অধ্যায়টার নাম হচ্ছে অতীত স্মরণ। আর টেক্সটটা পড়লে দুদিক থেকে লাভ আছে। যে একটা লাভ হচ্ছে বড় প্রশ্নের অ্যান্সার যখন মুখস্থ করবে তখন সেটাকে ভুলবে না, অর্থাৎ অনেকে ভুলে যায়, সেক্ষেত্রে তোমরা ভুলবে কম। আর ছোট প্রশ্নর অ্যান্সার তোমরা সমস্তই করতে পারবে আর 100% অ্যান্সার করতে পারবে। অর্থাৎ কোনো ছোট প্রশ্ন যে পারবে না, টেক্সটটাকে যদি খুঁটিয়ে পড়া যায় সেরকম হবে না। ঠিক আছে, চলো স্টার্ট করছি। এখানে প্রথমে দেখো, যেগুলো আমি খুব ইম্পর্টেন্ট পার্ট সেগুলো নিয়েই আলোচনা করব। এখানে একটু আলোচনা করে নিই। সূচনায় যেটা দিয়েছে দেখো, বলছে স্মৃতি সততই মধুর, অর্থাৎ স্মৃতি সবসময় মধুর হয়। প্রতিটি মানব সমাজের অতীতের বিভিন্ন কাহিনীর মধুর স্মৃতির পথ বেয়ে, কী বলছে, প্রতিটি মানব সমাজের অতীতের বিভিন্ন কাহিনী মধুর স্মৃতির পথ বেয়ে বংশ পরম্পরায় পরবর্তী যুগে পৌঁছায়। তাই দিয়েই প্রতিটি মানব সমাজের অতীত ইতিহাস রচিত হয়। মানব সমাজের অতীত ইতিহাসের এই সব ঘটনা ও কাহিনীর বিবরণ যুগের পর যুগ অতিক্রম করে নানান পদ্ধতিতে বংশ পরম্পরায় পরবর্তী প্রজন্মের সমাজে প্রবাহিত হয়। এই পদ্ধতিগুলির মধ্যে অন্যতম হলো পৌরাণিক কাহিনী। এই অধ্যায়ে আমরা এইগুলো সম্পর্কেই পড়ব। কি পৌরাণিক কাহিনী, তারপর কিংবদন্তি কী জিনিস, লোককথা কী জিনিস, স্মৃতিকথা কী জিনিস, এই সবগুলো আমরা এই অধ্যায়ে পড়ব। তারপরে এখানে যেসব জিনিসগুলো আমরা পড়ব, যে অলিখিত উপাদান, ঠিক আছে, ইতিহাসের কিছু উপাদান থাকে লিখিত আর কিছু থাকে অলিখিত, ঠিক আছে। তারপরে মৌখিক ইতিহাস পড়ব, জাদুঘর সম্পর্কে জানব। এই সব জিনিসগুলো আমরা এই অধ্যায়টায় পড়ব। এবারে মেন আমাদের আলোচনা শুরু হচ্ছে 1.1 থেকে, অর্থাৎ অধ্যায়টা শুরু হচ্ছে। এখানে দেখো অতীত কল্পনা। অতীত কল্পনার মধ্যে কি কি আছে দেখো, পৌরাণিক কাহিনী, কিংবদন্তি, লোককথা, স্মৃতিকথা, মৌখিক ঐতিহ্য, এই সব জিনিসগুলো আছে। এবার ভালো করে শোনো। বলছে আদিম যুগে শিকারী, খাদ্য সংগ্রাহক ও পশুপালক মানুষের জীবনে নিরাপত্তার অভাব ও ব্যস্ততা ছিল অনেক বেশি। তাহলে কি, যখন মানুষ শিকারী ছিল, খাদ্য সংগ্রাহক ছিল, খাদ্য সংগ্রহ করে খেত, পশুপালন করত, তখন মানুষের নিরাপত্তার অভাব ছিল এবং ব্যস্ততা ছিল অনেক বেশি, সব সময় ব্যস্ত থাকতে হতো। পরবর্তীকালে কিছু সভ্যতার উন্মেষ ঘটলে মানুষ অবসর যাপনের কিছুটা সময় লাভ করে, অর্থাৎ মানুষ কিছুটা স্বস্তি পায়, অর্থাৎ কিছুটা সময় অতিবাহিত করার সময় পায়। এই অবসর যাপনের সময় মানুষ স্বতঃস্ফূর্তভাবে সৃষ্টির প্রেরণায় বিভিন্ন জনশ্রুতির কাহিনী সৃষ্টি করে। ভালো করে দেখো, যখন মানুষ কৃষিকাজ শিখলো তখন একটু অবসর সময় পাচ্ছে আর সেই সময় থেকেই জনশ্রুতির কাহিনী সৃষ্টি করছে। কৃষিজীবী গ্রাম সমাজে প্রথম জনশ্রুতি সৃষ্টি হয়েছে বলে সাংস্কৃতিক নৃবিজ্ঞানীরা জানিয়েছে। যে কৃষিভিত্তিক গ্রাম সমাজ থেকেই প্রথম এই জনশ্রুতির সৃষ্টি হয়েছে। আদিম গ্রাম সমাজে একান্নবর্তী কৃষক পরিবারের নারী, অর্থাৎ ঠাকুরমা, দিদিমা, পিসিমা, এনারা কি করত, তাদের নাতি নাতনি, কিশোর কিশোরীদের কি করত, বিভিন্ন জনশ্রুতির কাহিনীগুলি গল্প আকারে শোনাতো। এইভাবে অতীতের জনশ্রুতির কাহিনীগুলি বংশ পরম্পরায় পরবর্তী প্রজন্মের কাছে চলে আসে। এবারে জনশ্রুতি কী জিনিস দেখো, জনশ্রুতিটা কী জিনিস দেখো, যতটা দাগ দিয়ে রেখেছি এতটা পড়লেই এটা হবে। যাচাই করা যথার্থ ঐতিহাসিক তথ্য, সন, তারিখের ভিত্তিতে ইতিহাস রচিত হয়। বুঝবে এটা, বলছে যাচাই করা যথার্থ ঐতিহাসিক তথ্য ও সন তারিখের ভিত্তিতে ইতিহাস রচিত হয়। যেই তথ্যটা যাচাই করা যাবে তার ভিত্তিতে ইতিহাস কিন্তু রচিত হয়। আর ঐতিহাসিক বিবরণে সন আর তারিখের ক্ষেত্রে যথার্থতা প্রমাণ না থাকলে তাকে বলে জনশ্রুতি। যদি প্রমাণ থাকে খুব ভালোভাবে তারিখ, সন অর্থাৎ ইয়ারের, ঠিক আছে, তখন তাকে ইতিহাস বলা হবে। আর যদি প্রমাণ না থাকে ঠিকঠাকভাবে, তাহলে তখন তাকে জনশ্রুতি বলা হবে। আর জনশ্রুতির বৈচিত্র্য, জনশ্রুতিগুলো কী ধরনের হয়, যেগুলো মানুষের মুখে মুখে প্রথম কারা বলতো, ঠাকুমা, দিদিমা,
এনারাই প্রথম জনশ্রুতিটা বলতো। সেই জনশ্রুতি কত ধরনের দেখো, এক হচ্ছে পৌরাণিক কাহিনী, তারপর কিংবদন্তি, লোককথাও হতে পারতো, সেটা স্মৃতিকথা, মৌখিক ঐতিহ্য, এই সবগুলো ছিল জনশ্রুতি। এই পাঠগুলোই আমরা এই অধ্যায়টার মধ্যে আস্তে আস্তে পড়ব। ঠিক আছে, আস্তে আস্তে এই পাঠটাই আমরা পড়ব। এই পৌরাণিক কাহিনী, কিংবদন্তি, লোককথা, স্মৃতিকথা, এইগুলো কি আমরা সেইগুলোই জানব। বলছে দেখো, জনশ্রুতিগুলির মাধ্যমে সেই সমাজের সদূর অতীতের জনপদ, সমাজ, ধর্ম, প্রেম প্রভৃতি ঘটনা বা কাহিনীর বিবরণ বর্তমান সময়ে এসে পৌঁছায়। এবারে এখানে এইটুকুনি একটা দাগ দিয়েছি দেখো, কাল্পনিক, মিথ্যা, অতিরঞ্জন এগুলো পরিপূর্ণ থাকে, যে সবসময় সঠিক তা নয়। জনশ্রুতির কাহিনী সংগ্রহ, কীভাবে কাহিনী সংগ্রহ হয়েছে দেখো, মুখে মুখে বংশ পরম্পরায় চলে আসা জনশ্রুতি কাহিনীগুলি সংগ্রহ করার উদ্দেশ্যে 19 শতকের শুরুতে জার্মানিতে প্রথম উদ্যোগ নেওয়া হয়। এটা ছোট প্রশ্ন আসতে পারে, এসএকিউ বা এমসিকিউ আকারে আসতে পারে। জনশ্রুতিগুলোকে কি সংগ্রহ করার প্রথম উদ্যোগ কোথায় নেওয়া হয়? জার্মানিতে। কারা প্রথম উদ্যোগ নিয়েছে দেখো, জার্মান ভাই, দুটো ভাই, এক হচ্ছে দেখো জেকব গ্রিম আর উইলহেম গ্রিম, এই দুজন জার্মান ভাই, দুই ভাই জার্মানিক কৃষকদের জনশ্রুতি ও লোককথার বিভিন্ন কাহিনী সংগ্রহ করে 1812 খ্রিস্টাব্দে একটা গ্রন্থ প্রকাশ করেছে, সংকলক গ্রন্থ প্রকাশ করেছে। ঠিক আছে, গ্রন্থটার নাম দেখতেই পাচ্ছ তোমরা, কিন্ডার অ্যান্ড হাউস মার্চেন, এই গ্রন্থটা। একই বছর ভারতের খ্রিস্টান পাদ্রী উইলিয়াম কেরি ইতিহাসমালা নামক একটি সংকলন গ্রন্থ, খুব ইম্পর্টেন্ট, ইতিহাসমালা কার লেখা? উইলিয়াম কেরির লেখা, পরীক্ষায় আসে। উইলিয়াম কেরি ইতিহাসমালা নামে একটি সংকলক গ্রন্থ প্রকাশ করেন। এটি আসলে বাংলা ভাষায় প্রচলিত অতীত গল্পকথার 150 ঘটনার একটি সংকলন। কতগুলো ঘটনা ছিল এতে? 150টা ঘটনা উইলিয়াম ক্যারি লিখেছে ইতিহাসমালায়। ঠিক আছে, জনশ্রুতির যারা যারা কাহিনীগুলো সংগ্রহ করেছে বা জনশ্রুতি সংগ্রাহক, ঐতিহাসিক বা গবেষণা করেছে, তাদের কয়েকজনের নাম যদি পরীক্ষায় জিজ্ঞেস করে এগুলো লিখবে। হান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন, ডি.এ. ম্যাকেঞ্জি, লাল বিহারী দে, কে.এল. পাস্কার, জর্জ ফ্রেজার, শোভনা দেবী প্রমুখ। এরপরে আছে মৌখিক ইতিহাসের প্রসার। এখানে মৌখিক ইতিহাসের প্রসারে কি বলা হচ্ছে? বিভিন্ন সমাজে প্রচলিত অসংখ্য জনশ্রুতি, সেই সব ঐতিহাসিক কাহিনী পাওয়া যায়, তার খবর সেই সমাজের বাইরে কেউ জানতো না। তাহলে কি, বিভিন্ন মানব সমাজে প্রচলিত অসংখ্য জনশ্রুতিতে যেসব ঐতিহাসিক কাহিনী পাওয়া যায়, তার খবর সেই সমাজের বাইরে কেউ জানতো না। অষ্টাদশ শতকে ইউরোপের বিভিন্ন সাম্রাজ্যবাদী শক্তি এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা, অস্ট্রেলিয়ার বিভিন্ন স্থানে উপনিবেশ গড়ে তুললে বহির্বিশ্বের সঙ্গে যেসব উপনিবেশিক যোগসূত্র গড়ে ওঠে, উপনিবেশিক সরকারি প্রশাসক, তারপরে খ্রিস্টান মিশনারিরা দলে দলে জনশ্রুতিগুলি সম্পর্কে ক্রমশ জানতে পারে। তারা জনশ্রুতির কাহিনী বহির্বিশ্বে পৌঁছে দেয়। এরপর ইউরোপের বিভিন্ন গবেষক ও নৃবিজ্ঞানীগণ উপনিবেশগুলিতে আসেন এবং তাদের সংগ্রহ করা জনশ্রুতিগুলি সারা বিশ্বে পৌঁছে যায়। তাহলে কি, জনশ্রুতিগুলো আগে দেশের মধ্যেই ছিল, কিন্তু ইউরোপের বিভিন্ন শক্তি যখন বিভিন্ন দেশে উপনিবেশ তৈরি করলো, তাদের মাধ্যমে সেটা তাদের দেশে গেল এবং তাদের দেশের ঐতিহাসিক নৃবিজ্ঞানীগণের মাধ্যমে পুরো বিশ্বে ব্যাপারটা ছড়িয়ে পড়ল। জনশ্রুতির দুটি ধারা আছে, একটা হচ্ছে মানুষের দেখা ঘটনার বিবরণ, আর একটা হচ্ছে মানুষের না দেখা ঘটনার বিবরণ। দেখা মানে বুঝতেই পারছো, যেটা স্বচক্ষে দেখেছে সেটাই লেখা আছে এখানে। কিছু ঘটনা আছে যেগুলি সমকালীন সময়ে কোনো জনগোষ্ঠীর মানুষ স্বচক্ষে দেখেছেন এবং সেই সব ঘটনার বিবরণ পরবর্তীকালে বংশ পরম্পরায় প্রবাহিত হয়ে বর্তমান সময়ে সেই জনগোষ্ঠীর মানুষের কাছে এসে পৌঁছেছে।
যেমন দেখো একটা উদাহরণ এখানে দেওয়া আছে, বাংলার নবাব সিরাজদৌলার সময়ে বিভিন্ন ঘটনার বিবরণ কিংবদন্তি বা মৌখিক ঐতিহ্যের মাধ্যমে বর্তমানকালে মুর্শিদাবাদ সহ বাংলার বিভিন্ন জেলায় প্রচলিত রয়েছে। আর না দেখা বিবরণ, কিছু ঘটনা আছে যেগুলি সমকালীন সময়ে মানুষ স্বচক্ষে না দেখার সত্ত্বেও নানা কাল্পনিক কাহিনীর মাধ্যমে বংশ পরম্পরায় প্রবাহিত হয়ে বর্তমান সময়ে এসে পৌঁছেছে। যেমন একটা ধারণা আছে, এখানে উদাহরণটা দেওয়া আছে যে পৃথিবীটাকে মানে পিঠে করে বহন করছে একটা কচ্ছপ, আর কচ্ছপটা যখন নড়ছে তখন নাকি পৃথিবীও নড়ে উঠছে, অর্থাৎ ভূমিকম্প হচ্ছে। এটা একটা এখানে উদাহরণ দেওয়া আছে। এবার দেখো জনশ্রুতিগুলোর প্রকারভেদ, এটা প্রশ্ন আছে, ঠিক আছে। জনশ্রুতিগুলোর প্রধান কটা ভাগে ভাগ করা যায়, প্রধান প্রকারভেদগুলো: পৌরাণিক কাহিনী, কিংবদন্তি, লোককথা, স্মৃতিকথা, মৌখিক ঐতিহ্য। আজকে আমরা পৌরাণিক কাহিনীটা পড়ব। পৌরাণিক কাহিনী কি কি ইতিহাসের ক্ষেত্রে গুরুত্ব, আর পরের ক্লাসে আমরা পৌরাণিক কাহিনী নিয়ে যে বড় প্রশ্নটা হয় 2015 সালে এসেছে, সেই বড় প্রশ্নটা কিন্তু আলোচনা করব। আজকে দেখে নাও পৌরাণিক কাহিনীটা টেক্সট থেকে কি আছে, খুব ইম্পর্টেন্ট পার্ট এটা। পৌরাণিক কাহিনী দেখো, প্রতিটা ভালো করে যদি বুঝে নাও, আবারও বলছি, ইতিহাসে যেরমভাবে পড়াচ্ছি টেক্সট এবং তোমাদের ছোট প্রশ্ন, বড় প্রশ্ন, টেস্ট পেপার শেষ পর্যন্ত সবই প্র্যাকটিস করাবো তোমাদের। 2022-এ তোমরা তো পরীক্ষা দেবে, অনেকটা টাইমও পাওয়া যাবে। তোমরা যদি একটু ভালো করে খাটো 100% পর্যন্ত নাম্বার পেতে পারবে, এটুকুনি বলতে পারি। 100% পর্যন্ত নাম্বার পেতে পারবে, ঠিক আছে। এখন থেকে ভালো করে খেটে যাও। চলো দেখো পৌরাণিক কাহিনী। পৌরাণিক কাহিনী কী হচ্ছে দেখো, পৌরাণিক কাহিনী কি বলা হচ্ছে, প্রাচীনকালে যে সময় ইতিহাসের কোনো লিখিত উপাদান পাওয়া যায় না সেই যুগকে প্রাগৈতিহাসিক যুগ বলা হয়। তাহলে এখান থেকে তোমরা একটা প্রশ্নের, একটা এসএকিউ প্রশ্নের অ্যান্সার পেয়ে গেলে যে প্রাগৈতিহাসিক যুগ কাকে বলে আর কি। প্রাচীনকালে যে সময় ইতিহাসের কোনো লিখিত উপাদান পাওয়া যায় না সেই সময়কে প্রাগৈতিহাসিক যুগ বলা হয়। এই যুগে বিভিন্ন পৌরাণিক কাহিনী বা মিথ, দেখো পৌরাণিক কাহিনীর আরেকটা নাম হচ্ছে মিথ, থেকে সেই যুগের বিভিন্ন, বলছে সেই যুগের কিছু কিছু ঐতিহাসিক ঘটনা জানা যায়। সেই যুগের ঐতিহাসিক ঘটনা জানা যায় এই পৌরাণিক কাহিনী বা মিথ থেকে। পৌরাণিক কাহিনী কি, অ্যান্সারটা দেখো, প্রাগৈতিহাসিক যুগের বিভিন্ন কাহিনী বা ঘটনার বিবরণ যে ঐতিহাসিক উপাদানগুলিতে তুলে ধরা হয় তাকে পৌরাণিক কাহিনী বলে, তাকে পৌরাণিক কাহিনী বলে। উদাহরণ দেখো, হিন্দু পুরাণ অনুসারে ভগবান ব্রহ্মার মানসকন্যা হচ্ছে দেবী দুর্গা। এখানে লেখা আছে এই পাঠটায় যে অসুরদের ধ্বংস করার জন্য, অর্থাৎ পৃথিবীকে অসুরদের হাত থেকে বাঁচাবার জন্য, বাঁচাবার জন্যই ভগবান ব্রহ্মা মা দুর্গাকে সৃষ্টি করেছে। তারপর বলা হচ্ছে পৌরাণিক কাহিনীর বৈশিষ্ট্য। এখান থেকে ছোট প্রশ্ন আসতে পারে যে পৌরাণিক কাহিনীর তোমাদের দুটো বৈশিষ্ট্য লেখো। সেক্ষেত্রে পৌরাণিক কাহিনীর বৈশিষ্ট্য দুটো দেখে লিখতে হবে তোমাদের, কিন্তু এখানে 6টা বৈশিষ্ট্যের কথা বলেছেন। একজনকে ঐতিহাসিক বলেছেন যার নাম হচ্ছে জে এফ বিয়ারলেইন। ইনি 6টা বৈশিষ্ট্যর কথা বলেছেন। এখানে তোমরা 6টা বৈশিষ্ট্য না জানলেও 2 বা 3টে বৈশিষ্ট্য অবশ্যই মনে রাখবে। প্রথম বৈশিষ্ট্য সহজ আছে, দেখো, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত। এখানে কি বলা হচ্ছে, পৌরাণিক কাহিনীগুলি অতীতের সময় থেকে উত্তরাধিকার সূত্রে বর্তমান সমাজে প্রচলিত হয়। বর্তমান সমাজে কি প্রচলিত হয়। 2 নম্বর বৈশিষ্ট্য কি, প্রাগৈতিহাসিক বিবরণ। প্রাগৈতিহাসিক কাহিনীগুলি হলো, বলছে পৌরাণিক কাহিনীগুলি হলো প্রাগৈতিহাসিক যুগের ইতিহাস। মানব সভ্যতার উন্মেষের আগে মানুষ কেমন ছিল তার বিভিন্ন খণ্ডচিত্র পাওয়া যায় এই কাহিনীগুলিতে। তারপরে বিষয়ের বিশিষ্টতা, পৌরাণিক বিবরণের ভাষা এমন হয় যা আমাদের উপলব্ধির বাইরের বিষয়গুলির বিবরণ দেয়। তাহলে কি, পৌরাণিক বিবরণের ভাষা এমন হয় যা আমাদের উপলব্ধির বাইরের বিষয়গুলির বিবরণ দেয়। অতীতেন্দ্রীয় বা অলৌকিক জগতের বিষয় আমাদের
উপলব্ধির বাইরে, অথচ পৌরাণিক কাহিনীর ভাষার মাধ্যমে আমরা সেই অতীতেন্দ্রীয় বা অলৌকিক জগৎ সম্পর্কে পরিচিত হতে পারি। এবারে বলছে দেখো পরের পয়েন্ট, সবকটা পয়েন্ট তোমরা পড়ে নেবে পারলে, আমি সবকটা পয়েন্ট বলছি না। জীবনের অর্থবহতা। পৌরাণিক কাহিনী হলো এক ধরনের বিশ্বাস যা জীবনকে অর্থবহ করে তোলে। এবারে পরের যে পয়েন্ট আছে দেখো, বিভিন্ন পৌরাণিক কাহিনীর মধ্যে সাদৃশ্য ছিল, অর্থাৎ যে পৌরাণিক কাহিনীগুলো ঘটনাগুলো প্রায় একই রকমের ছিল। ঠিক আছে, দেখো এখানে 1 নম্বর উদাহরণ যেটা বলা হচ্ছে, এখানে যেটা তোমাদের জানতে হবে, এই জে এফ বিয়ারলেইন এনার যে বইটা খুব ইম্পর্টেন্ট, প্যারালাল মিথ গ্রন্থটায় পৌরাণিক কাহিনীগুলির এক ধরনের অদৃশ্য বিশ্বজনিতা রয়েছে। এখানে কি বলা হচ্ছে দেখো, এখানে বলা হচ্ছে দেখো বিশ্বব্যাপী বন্যা, একটা কাহিনী বলেছে বিশ্বব্যাপী বন্যা। পৃথিবীতে প্রায় প্রতিটি জনগোষ্ঠীতেই একটি পৌরাণিক কাহিনী প্রচলিত রয়েছে যে একসময় ভয়ঙ্কর বন্যায় সারা পৃথিবী ডুবে গিয়েছিল এবং তাতে নৌকায় একটিমাত্র মনুষ্য পরিবার ও বিভিন্ন প্রজাতির একজোড়া করে পশু পাখি রক্ষা পেয়েছিল। ঠিক আছে, এরকম একটা ধারণা প্রচলিত আছে। তারপরে পৌরাণিক কাহিনী, পরের পয়েন্ট দেখো, পরের পয়েন্ট আছে পৌরাণিক কাহিনী চর্চার দৃষ্টিভঙ্গি। এখানে কি বলা হচ্ছে দেখো, পৌরাণিক কাহিনী চর্চার দৃষ্টিভঙ্গিতে যেটা বলা হচ্ছে 1 নম্বর পয়েন্টে পুরাণের ঐতিহাসিক ব্যাখ্যা দেওয়া হয়েছে। পুরাণের ঐতিহাসিক ব্যাখ্যায় বলা হয় যে পুরাণ হলো সাংস্কৃতিক সাহিত্য বা গল্পকথা। কোনো সমাজে প্রাচীনকালে কি ঘটেছিল তাই পুরাণে প্রকাশ পায়। কোনো সমাজে কি প্রাচীনকালে কি ঘটেছিল সেটাই হচ্ছে পুরাণে প্রকাশ পায়। পুরাণের প্রাচীনত্ব নিয়ে বিশেষজ্ঞদের মনে কোনো সংশয় নেই। বিশেষজ্ঞদের মনে কি কোনো সংশয় নেই যে এটা প্রাচীন জিনিস। 2 নম্বর হচ্ছে পশুকথা। হ্যাঁ, সাংস্কৃতিক নৃবিজ্ঞানীরা মনে করেন যে পৌরাণিক কাহিনীগুলির মধ্যে সবচেয়ে প্রাচীন সৃষ্টি হলো বিভিন্ন পশুকথা। পুরাণের পশু কথাগুলিতে পশু পাখিরাই প্রধান চরিত্র হিসাবে আত্মপ্রকাশ করে এবং তাদের ঘিরেই পুরাণের লৌকিক কাহিনী গড়ে ওঠে। এবারে দেখো এখানে একটু দেখে নেবে, বিভিন্ন দেশে পুরাণে বর্ণিত বিভিন্ন পশু পাখি দেবতা হিসাবে পূজিত হতো তখন। রূপকথা। পৌরাণিক কাহিনীর অন্যতম প্রাচীন ও ঐতিহ্যময় বিষয় হলো রূপকথা। প্রাচীন ভারতের মহাকাব্য মহাভারত, এটা মনে রাখবে। ভারতের যে মহাকাব্য আছে, এটা ছোট প্রশ্ন আসতে পারে। রামায়ণ বা মহাভারত হচ্ছে ভারতের মহাকাব্য, আর গ্রিসের মহাকাব্য হচ্ছে ইলিয়াড ও ওডিসি। তে বিক্ষিপ্তভাবে বিভিন্ন পৌরাণিক রূপকথার উল্লেখ পাওয়া যায়। অধিকাংশ রূপকথার চরিত্রকেই কোনো নাম থাকে না। বলছে অধিকাংশ রূপকথা, বলছে এটা ভালো করে একটু বুঝে নাও, বলছে অধিকাংশ দেখো রূপকথার চরিত্রেই কোনো নাম থাকে না। এরমভাবে শুরু হয়, এক যে ছিল রাজা, তার ছিল 2 রানী। ঠিক আছে, এইভাবে শুরু হয়। এবারে বিভিন্ন দেশের পৌরাণিক কাহিনী, তোমাদের যদি পৌরাণিক কাহিনীর উদাহরণ দিতে বলে তোমরা কিন্তু উদাহরণ দিতে পারবে। যেমন বাইবেলের কি পৌরাণিক কাহিনী দেওয়া হয়েছে দেখো, বাইবেলের পৌরাণিক কাহিনীটা দেখবে। বাইবেলে যেটা বলা হয়েছে দেখো, বলছে খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেল। এটা প্রথমে একটা প্রশ্ন আসতে পারে, বাইবেল কাদের ধর্মগ্রন্থ? খ্রিস্টানদের ধর্মগ্রন্থ। উল্টে বলতে পারে খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম কি বাইবেল। যাই হোক, একটি পৌরাণিক কাহিনী অনুসারে প্রবল বন্যায় পৃথিবীর সমস্ত স্থলভাগ ডুবে গিয়েছিল। বিভিন্ন পানির একজোড়া করে প্রতিনিধি নোয়া বা নৌকায় আশ্রয় নেয়। এই প্রাণীদের থেকেই পরবর্তীকালে আবার জীবজগতের প্রসার ঘটে। এবারে আছে দেখো হিন্দু পুরাণের কাহিনী, এটা বাইবেলে গেল। হিন্দু পুরাণের কাহিনী কি বলা হচ্ছে, প্রাচীন হিন্দু পুরাণে একটি জনপ্রিয় কাহিনী হলো মহাকবি কালিদাসের কাহিনী। প্রথম জীবনে মূর্খ কালিদাস গাছে বসেই গাছের ডাল কাটছিল, কিন্তু পরবর্তীকালে সরস্বতী তাকে এমন বর দিল যে তিনি মহাকবি হয়ে এবং অনেক সংস্কৃত
গুরুত্বপূর্ণ কাব্য রচনা করে ফেললেন। এবারে গ্রিসের পৌরাণিক কাহিনী, ঠিক আছে, গ্রিসের পৌরাণিক কাহিনী। গ্রিসের সাহিত্যিক এসকাইলাস, এটা মনে রাখবে, গ্রিসের সাহিত্যিকের নাম যদি লিখতে বলে তখন লিখবে এসকাইলাস, সফোক্লিস, এনারা হচ্ছে গ্রিসের সাহিত্যিক। এনারা পৌরাণিক কাহিনীর সূত্র ধরে অনেক কিছু খুঁজে পেয়েছেন, ঠিক আছে। এখানে গ্রিসের পৌরাণিক কাহিনী হচ্ছে, দেখো, হোমারের হচ্ছে ইলিয়াড, ওডিসি মহাকাব্য, এটা হচ্ছে পৌরাণিক কাহিনী লেখা আছে। রোমান পৌরাণিক কাহিনী মূলত রোমুলাসের জীবন কাহিনী, রোম নগরী ও রোম সাম্রাজ্যের প্রতিষ্ঠা ও তার ধর্মের বিভিন্ন দেবতা সম্পর্কে আলোচনা আছে। রোমুলাসের জীবন কাহিনী রোমের পৌরাণিক কাহিনীর মূল বিষয়। এবারে হচ্ছে আমাদের দেখো পরে যেটা খুব গুরুত্বপূর্ণ, এটা তোমাদের জানতেই হবে, পৌরাণিক কাহিনীর গুরুত্ব, ইতিহাসে পৌরাণিক কাহিনীর গুরুত্ব। প্রাচীন পৌরাণিক কাহিনীগুলি কতটা বিষয়বস্তু বলছে, প্রাচীন পৌরাণিক কাহিনীর কতটা বিষয়বস্তু ঐতিহাসিকভাবে ঠিক বা ভুল, অর্থাৎ সত্য বা মিথ্যা, তা যাচাই করা খুবই কঠিন কাজ। আজকাল বহু ক্ষেত্রে পৌরাণিক কাহিনীর ঘটনাগুলিকে ঐতিহাসিকভাবে ভিত্তিহীন বলে অনেকে অভিমত দিয়েছেন। তার সত্ত্বেও বর্তমানকালে মানব সংস্কৃতি ও ধর্মের ইতিহাসে এইসব পৌরাণিক কাহিনী বা মিথগুলি বিশেষ গুরুত্ব অনেকেই স্বীকার করে নিয়েছে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে সত্য ঐতিহাসিক উপাদান। পৌরাণিক কাহিনীতে অতীতের ইতিহাসের বহু সত্য ও যথার্থ উপাদান লুকিয়ে থাকে। প্রাচীন গ্রিসের পৌরাণিক কাহিনীগুলিকে তাদের দেবতা, পূর্বপুরুষ এবং বীর পুরুষের গল্প বলে মনে করা হয়। এবারে প্রাচীন গ্রিসের পৌরাণিক কাহিনীর সূত্র ধরেই আধুনিক কালের ট্রয় নগরী ও ট্রয় যুদ্ধক্ষেত্রের অবস্থান নির্ণয় করা সম্ভব হয়েছে, এটা একটা গুরুত্ব। 2 নম্বর গুরুত্ব সময়কাল নির্ণয়। পৌরাণিক কাহিনীর সঙ্গে তুলনামূলক পদ্ধতিতে যাচাই করে ইতিহাসের বহু সাল তারিখ নির্ণয় করা সম্ভব হয়েছে। বংশলতিকা, লতিকা মানে তালিকা। পুরাণগুলি থেকে প্রাচীনকালে বিভিন্ন রাজবংশের বংশ লতিকা জানা যায়। প্রাচীন ভারতের বিভিন্ন পুরাণে বহু প্রাচীন রাজবংশের নাম ও পরিচয় পাওয়া যায়। পুরাণে উল্লেখিত সকল ঘটনার সত্যতা নিয়ে বিতর্ক থাকলেও ডক্টর রণবীর চক্রবর্তী মনে করেন পুরাণে বর্ণিত রাজবংশগুলি অস্তিত্বের বেশিরভাগই স্বীকৃত ও সত্য। এবার পরের পয়েন্ট হচ্ছে ধারাবাহিকতা। পৌরাণিক কাহিনীগুলি ইতিহাসের ধারাবাহিকতা রক্ষা করে। বিভিন্ন পৌরাণিক কাহিনী প্রাচীন মানব সংস্কৃতি সম্পর্কিত বিভিন্ন গল্প ও বহু যুগ অতিক্রম করে বর্তমান কালে প্রচলিত হয়েছে। প্রাচীন সেই সংস্কৃতি থেকে যেসব আধুনিক মানব সংস্কৃতির উৎপত্তি হয়েছে তারা স্বাভাবিকভাবেই ধরে নেয় যে প্রাচীন পৌরাণিক কাহিনীগুলির গল্প থেকে সমাজ ও সংস্কৃতি সম্পর্কে যেসব কাহিনী প্রচলিত রয়েছে সেগুলি সত্য। আজকে আমরা পৌরাণিক কাহিনী জানলাম, পরের ক্লাসে আমরা কিংবদন্তি সম্পর্কে জানব। কিন্তু পরের ক্লাসে আমরা কিংবদন্তি সম্পর্কে জানার আগে যেটা করব সেটা হচ্ছে তোমাদের 2015 সালে এই পৌরাণিক কাহিনী অর্থাৎ মিথ সম্পর্কে একটা প্রশ্ন এসেছিল পরীক্ষায়, যেটা তোমাদের সাজেশানের 5 নম্বর দাগে আছে। এই প্রশ্নটা আলোচনা করে নেব পরের ক্লাসে। আর যেটা বলার আছে, তোমরা যদি টেক্সটটা পড়তে নাও পারো, ভালো করে টেক্সটটার যে ভিডিওটা দিচ্ছে সেটা শুনবে এবং দেখবে, তাহলে কিন্তু তোমরা কনসেপ্টটা অর্থাৎ পরবর্তীকালে তোমরা যারা ইতিহাসে অনার্স নেবে তোমাদের কিন্তু কোনো সমস্যা হবে না। বিষয়টা সম্পর্কে ভালো নলেজ অর্থাৎ জ্ঞান তোমাদের কিন্তু আয়ত্ত হবে। আর বন্ধুবান্ধবদের বলো যে এরকম ক্লাস হচ্ছে অনলাইনে আমাদের, যেখানে আমাদের টেক্সট বই পড়ানো হয়, মক টেস্ট নেওয়া হয় এবং উন্নত মানের নোটও দেওয়া হয়, যাতে স্টুডেন্টরা যতটা সাফল্য পাওয়ার কথা তার থেকে যাতে একটু বেশি পায়, অর্থাৎ একটু বেশি চেষ্টা করে, সেটাই আমার লক্ষ্য। অবশ্যই বন্ধুবান্ধবদের মধ্যে বলো, তারাও যদি অ্যাডমিশান নেয় তাহলে যাতে নিয়ে নেয়।